চানাচুর, ছোলা ভাজা, বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে, কিন্তু সেই মুড়ি খেয়ে যদি আপনার পেট ব্যথা করে এবং আপনি যান একজন ডক্টরের কাছে, সেই ডক্টর আপনাকে মুড়ি মিক্সচারের মতো ওষুধ দিলেন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক ওষুধ, এবং আপনাকে বললেন এগুলো খেয়ে যেতে হবে, তাহলে আপনি কি করবেন? নমস্কার, আমি ডক্টর জগদীশ সিং। আজকে এরকমই একটা তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের চলে যেতে হবে সুদূর মহারাষ্ট্রে, যেখানে একটা ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। সেটা হলো তাদের একটা নতুন রেজলিউশন জারি হয়েছে। তাদের যে মেডিকেল কাউন্সিল রয়েছে, মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিল, সেখান থেকে কি বলা হয়েছে? সেখানে বলা রয়েছে যারা বিএইচএমএস ডক্টর, অর্থাৎ যারা হোমিওপ্যাথি ডক্টর, ওনারা অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো তাদের জন্য বা সেটার জন্য 1 বছরের একটা কোর্স করতে হবে, সার্টিফিকেট কোর্স ইন মডার্ন ফার্মাকোলজি। এই কোর্সটা কমপ্লিট হয়ে গেলেই একজন হোমিওপ্যাথি ডাক্তার, যিনি হোমিওপ্যাথিক মেডিসিন তো প্রেসক্রাইব করছেনই, তার সাথে ওনারা কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধও প্রেসক্রাইব করতে পারবেন। বেশ, তাহলে যেটা দাঁড়াচ্ছে, এর উদ্দেশ্য কি? যখনই কোনো গভর্নমেন্ট নতুন কোনো পাবলিক পলিসি চালু করেন, উদ্দেশ্য থেকে যাতে সাধারণ মানুষের উপকার হয়। কারণ সাধারণ মানুষের উপকার না হলে সাধারণ মানুষ ভোট দেবে না, নিজেদের গদিটা বাঁচাতে হবে। তো এটা হলো মেন উদ্দেশ্য। তাহলে এই ক্ষেত্রে উদ্দেশ্য কী রয়েছে? সাধারণ মানুষকে যাতে আরও ভালো করে অ্যালোপ্যাথিক ওষুধের পরিষেবা দেওয়া যায়। তাহলে উপায় কি? বিএইচএমএস ডক্টর অনেক রয়েছে রাজ্যে, আমাদের রাজ্যেও রয়েছে। তাহলে তাদেরকে যদি অ্যালোপ্যাথিক ওষুধের পারমিশন দিয়ে দেওয়া হয়, তাহলে তারা যে হসপিটালে রয়েছেন সেই হাসপাতাল থেকে তারা কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন এবং এতে সাধারণ মানুষের উপকার হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের উদ্দেশ্য, এটা আমার মনে হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যারা হোমিওপ্যাথিক ডক্টর তারা কি এই বিষয়ে রাজি হয়েছেন, না তারা অরাজি? তারা রাজি নন, কারণ তারা একটা আলাদা ভাবনা নিয়ে তাদের ফার্মাকোলজিটা থাকে এবং অ্যালোপ্যাথিক ওষুধ সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। তাহলে তাদের রাজি হয়েছেন কি হয়নি সেটাই আমরা জানবো। বিএইচএমএস ডক্টর কিন্তু সবাই রাজি, এবং তারা রাজি হয়েছেন বলেই এই কোর্সটা বা এই নীতিটা নতুন করে চালু হয়েছে। এবং অনেকে, 1-2জন কিন্তু এই কোর্সটার জন্য অ্যাপ্লাই তো অনেকে করেছে এবং সার্টিফিকেট কোর্সটা পেয়েও গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের রাজি হওয়ার কারণটা কি? নিউজে যে কয়েকটা দেখলাম, তারা ইন্টারভিউতে বলেছেন যে তারা অ্যালোপ্যাথিক ওষুধ অবশ্যই প্রেসক্রাইব করবেন। কারণ কোভিড টাইমে, যখন কোভিড সিচুয়েশনটা আমরা সবাই জানি, কোভিডের সিচুয়েশনে যখন মানুষের ডাক্তারের অভাব যখন কমে গেছিলো, বা বলা ভালো যখন রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছিলো, তখন হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারদের যে প্রেসক্রিপশন ছিল বা যে প্রেসক্রাইব ফর্মুলা ছিল, সেই অনুযায়ী কিন্তু সরকারি হাসপাতালে হোমিওপ্যাথি ডক্টরেরাও কাজ করেছেন এবং অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তারা বলছেন যদি ওই কোভিড টাইমে ওনারা যদি অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে থাকতে পারেন, তাহলে এখন কেন দিতে পারবেন না? অবশ্যই যুক্তি রয়েছে কথাটার মধ্যে। এবং তার সাথে ওনারা নিজেরাই বলেছেন যে এখন নার্সিংহোমে যদি দেখা যায়, নার্সিংহোমে অনেক জায়গাতে আরও কিন্তু হোমিওপ্যাথিক ডক্টররাই রয়েছেন এবং তারা কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে চলেছেন। এটা কিন্তু একেবারেই সত্যি কথা, এটাকে মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে না। আমার অনেক অভিজ্ঞতাও তাই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এমবিবিএস ডক্টররা কী চাইছেন? ওনারা কি এর বিরুদ্ধে? অবশ্যই ওনারা এর বিরুদ্ধে, কারণ ওনারা তো বলেই ফেলেছেন যে হোমিওপ্যাথি তো একটা আলাদাভাবে ওনাদের যে ফার্মাকোলজি সেটা আলাদাভাবে কাজ করে, অ্যালোপ্যাথিক আলাদাভাবে কাজ করে। এখন এইভাবে একটা কোর্সের মাধ্যমে যদি হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি সমান করে দেওয়া হয়, সেটা তো কখনোই যুক্তিযুক্ত সেটা হতে পারে না। এটাও বলা যেতে পারে যে কোভিডের সময় তো ট্রেন চলছিল না, টোটো চলতো। তাহলে কোভিডের সময় যারা টোটো চালিয়েছে তারা যদি বলে যে এখন তাদেরকে ট্রেন চালাতে দিতে হবে বা ট্রেন লাইনে টোটো চালাতে দিতে হবে, সেই যুক্তিটা কি মানা যায়? এটাও কিন্তু এমবিবিএস ডক্টরদের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে ওনারা অপোজই করেছেন ব্যাপারটা নিয়ে। এরপর আমি তাহলে আলোচনা করবো এতে সাধারণ মানুষের কী উপকার হবে। বেনিফিট অফ দ্য গভর্নমেন্টের যে বেনিফিটটা হবে সেটা হলো নতুন এমবিবিএস ডাক্তার নিয়োগ করার দরকার পড়বে না। যেসব হোমিওপ্যাথিক ডক্টররা রয়েছেন তাদেরকে দিয়েই কিন্তু অ্যালোপ্যাথিক যদি প্রেসক্রাইব করে নেওয়া যায়, তাহলে তুলনামূলকভাবে কম টাকাতে পরিষেবা দেওয়া যাবে। এবং যথার্থ পরিষেবা হবে কিনা বা আমাদের পাবলিক যথার্থ পরিষেবার ডিমান্ড করে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের অনেকে হয়তো প্যারাসিটামল প্যান40তেই খুশি থাকে। তো গভর্নমেন্টের ডেফিনেটলি বেনিফিট রয়েছে, তাই ওনারা চালু করেছে। বেনিফিট ফর দ্য বিএইচএমএস ডক্টর, যারা বিএইচএমএস স্টুডেন্ট রয়েছে বা সদ্য পাস আউট হয়েছে, যারা জবে ঢুকেছেন, তাদের জন্য তো এটা খুবই বেনিফিট। বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যারা নিটে ভালো র্যাঙ্ক হয়নি বলে এমবিবিএস পায়নি, তারা যদি বিএইচএমএসে ঢোকে এবং তারপরে অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে পারেন, আলটিমেট তাদের লাভই হবে, তাদের পেশেন্ট সংখ্যা বাড়বে। কিন্তু এক্ষেত্রে কিছু প্রশ্ন থেকেই যায়, সেই প্রশ্নটা আমি নিশ্চয়ই করব। বেনিফিট ফর দ্য এমবিবিএস স্টুডেন্টদের জন্য বেনিফিট তো কিছু বলা যাবে না। কোথাও না কোথাও একটা কোয়ালিটির তো একটা ব্যাপার রয়েছে, এবং এই ডক্টররাই যদি অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করেন, তাহলে এমবিবিএসের রিক্রুটমেন্টটাও কমে যাবে, এমবিবিএস ডক্টরের রিক্রুটমেন্টটাও কমবে। তো এটাতে ডেফিনেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং তার সাথে কোর্স না করেই কেউ যদি 1 বছরের কোর্স করে যদি অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করে দেয়, সেটা তো ডেফিনেটলি একটা খারাপ দিক বলেই মনে হয়। এখন অনেকের মনে হতে পারে যে না, হোমিওপ্যাথিরাও কোনো অংশে কম যায় না,
এই কথা আমিও জানি, হোমিওপ্যাথির যে সিলেবাস রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সব প্রায় এমবিবিএসের মতোই অনেক তাদের মিল রয়েছে, এবং এমবিবিএস ডাক্তাররাই তাদের পড়ান বা তারা এমবিবিএসের স্টুডেন্টদের মতোই তারা জ্ঞান লাভ করে থাকে। কিন্তু তবুও না তবু এমবিবিএস এবং বিএইচএমএসের ডিফারেন্সটা রয়েছে। এবং আমার যেটা মনে হয় যেসব বা আমার যে বিএইচএমএস ডক্টরদের প্রতি যারা সিনিয়র ডক্টর রয়েছেন ওনাদের মতটা আমি অবশ্যই শুনতে চাইছি যে ওনারা কি বলছেন, ওনারা কি রাজি হন এই বিষয়ে নাকি রাজি হন না। মহারাষ্ট্রের যারা রয়েছেন কমিটিতে তারা তো বলেছেন তারা ডেফিনেটলি রাজি, বাট আমাদের স্টেটে যারা বড় বড় হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ রয়েছেন আপনাদের মতামতটা আমি অবশ্যই চাইব। অনেক মানুষ রয়েছেন যারা হোমিওপ্যাথি ডক্টরের কাছেই যান এবং ওনাদের বিশ্বাস থাকে এই সব রোগগুলো অ্যালোপ্যাথিতে সারে না এবং হোমিওপ্যাথিতেই সারে, ওই জন্য ওনারা হোমিওপ্যাথি ডক্টরের কাছেই যান। আবার অনেকে আছেন যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন না, তাদের মনে হয় এই ব্যাঙের ডিম আর এই জল বা অ্যালকোহল খেয়ে কিছু লাভ নেই, অ্যালোপ্যাথিতেই আমার কাজ হয়। এখন হচ্ছে কে ভালো কে মন্দ সেই ভেতরকে আমি যাচ্ছি না। কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে অবশ্যই সারে, আবার কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে সারেও না, সেটা আমি আমার ক্যান্সার ডিপার্টমেন্টে বসে বা ক্যান্সার ডিপার্টমেন্টের আউটডোরে বসে সেটা আমি ভালোভাবে জানি। তো প্রশ্ন হচ্ছে আমার সিনিয়র ডক্টরদের, হোমিওপ্যাথি ডক্টরদের উদ্দেশ্যে যে আপনাদের কি মতামত, যে এইভাবে যদি হোমিওপ্যাথি ডক্টররা যদি অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করেন তাহলে কোথাও আপনাদের যে ট্রিটমেন্ট করার যে ক্ষমতাটা ছিল বা আপনারা যেটা দাবি করতেন এইসব রোগগুলো হোমিওপ্যাথিতেই সারে, তাহলে কোথাও কি সেই দাবিটা মনে হচ্ছে না যে সেই দাবিটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে বা রোগ কি সারছে না? তো এই একটা প্রশ্ন থেকেই যায়, যদিও বিতর্কিত বিষয়। আর সাধারণ জনগণদের কাছে প্রশ্ন যে আপনারা ধরুন অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন ঠিক করলেন, সেখানে গিয়ে দেখলেন একজন হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিক ওষুধ দিচ্ছেন, তাহলে কি আপনারা সেই ওষুধটা খাবেন, নাকি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য হোমিওপ্যাথি ডক্টরের কাছেই যাবেন এবং অ্যালোপ্যাথি খাওয়ার জন্য অ্যালোপ্যাথি ডক্টরের কাছেই যাবেন? অবশ্যই কমেন্টে সবাই আপনাদের মতামত ব্যক্ত করুন এবং অবশ্যই নিজের শালীনতা বজায় রেখে সবাই মত আদান প্রদান করলে আলটিমেট আমাদেরই লাভ হবে, আমাদের জ্ঞানটা বাড়বে। চলুন দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।